জনগণই ক্ষমতা আছে, জনগণই কিন্তু এখন ক্ষমতা নেই তা না কিন্তু না। আরেকটা নির্বাচন হতে কোনো দরকার নেই, এটা হলো গভর্নেন্স। তাহলে ডক্টর ইউনূস হলো ইউনিটি অফ গভর্নেন্স অ্যান্ড ইউনিটি অফ পাওয়ার। ক্ষমতা এবং গভর্নেন্সের তিনি হলেন ঐক্য জায়গাটা এখানে, এটা হলো সন্ধিক্ষণ জায়গা। আমি একটু শুরু করি আমাদের মানে স্বাধীনতা আন্দোলন থেকে, তাহলে বুঝতে আমরা হলাম যে আমরা বলি না 70 জেনারেশন, মানে 60s আমরা লড়েছি 60 দশকে। তো 60 দশকে যখন আমরা লড়াই সংগ্রাম করেছিলাম, তখন যে ধরনের রাজনৈতিক চিন্তাভাবনাগুলো ছিল, তার যেই তর্ক বিতর্ক ছিল, তার যে বুদ্ধিবৃত্তিক প্রেক্ষাপট ছিল, এটা খুব ইম্পর্টেন্ট। এটা না বুঝলে আমরা এই অভ্যুত্থান বুঝবো না। হ্যাঁ, ওকে। তো আমি সেখান থেকে শুরু করছি। প্রথম কথা হচ্ছে যে আমরা 60s আমাদের তর্কের জায়গায় কী ছিল বিপ্লবীদের কাছে? তর্ক ছিল যে আমাদের বিপ্লবের চরিত্র কী হবে, কেমন, বা বিপ্লবের স্তর কী। তারা প্রশ্ন করতেন বিপ্লবের স্তর কী। তো তারা যখন এই প্রশ্ন করতেন, তখন বিপ্লবের স্তর দুটো ধারা মোটা দাগে ভাগ ছিল। একটা ধারা বলতে যে বিপ্লবের স্তর হচ্ছে গণতান্ত্রিক স্তর, মানে এখন আমরা বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব করব। আরেকটা ধারা ছিল সমাজতান্ত্রিক ধারা, যারা বলছে এটা আমাদের এখনকার পুঁজিযন্ত্র এসে গেছে আমাদের দেশে, কিন্তু আমাদের এখন আমরা সমাজতন্ত্র আমরা কায়েম করব। ঠিক আছে, এটা দুটো ধারা। তো এই দুটো ধারার মধ্যে এই যে গণতন্ত্র কায়েম করবার ধারাটা পরাস্ত হয়ে গেছিল 71-এ, নানা কারণে পরাস্ত হয়েছে। 70 দশকের দিকে শেষের যুদ্ধের পরে বিশেষত একটা গুরুত্বপূর্ণ অল্প কিছুটা সময়, একটা গুরুত্বপূর্ণ সময় ছিল যখন গণ আদালত গঠিত হয়েছিল। অনেকে কিন্তু ইতিহাসগুলো জানে না। গণ আদালত ছিল খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেখানে জনগণ ন্যায় বিচার করতে চায়, কিন্তু ক্ষমতা জনগণের হাতে, এই ধারণাটা। কিন্তু এই ধারণাটা পরবর্তীকালে খুব একটা বিকশিত হয়নি, কারণ বামরা হেরে গেছে, লেফটরা হেরে গেছে। কারণ লেফট হেরে যাওয়ার একটা বড় কারণ ছিল আন্তর্জাতিক পরিস্থিতি। আন্তর্জাতিক পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করবার যে চিন্তাটা মার্কিনদের ছিল, সেই পথে তারা অগ্রসর হচ্ছিল। ফলে পাকিস্তান এলএফও করে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। সেই ফ্রেমওয়ার্ক অর্ডারের মধ্যে শেখ মুজিব অংশগ্রহণ করেন এবং তাকে নির্বাচিত করে আনেন। ফলে শেখ মুজিব কিন্তু একটা প্রো আমেরিকান একজন ব্যক্তি ছিলেন এবং তিনি আমেরিকান সমর্থনে কিন্তু নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সমস্যাটা হলো যে তিনি মেজরিটি পেয়ে গেছিলেন। তার মেজরিটি এতটাই ছিল যে তিনি ইচ্ছা করলে পাকিস্তানি গণপরিষদে তিনি যা চান এটা তিনি পাশ করে আনতে পারতেন। এটা হলো পাকিস্তানের সংঘর্ষের মূল কারণ, যেটা আমরা বলি না। পাকিস্তানি ভুট্টো যখন বললো যে আমরা তো দুটো পাকিস্তান ভাগ করে ফেলছি নির্বাচনের দ্বারা, তো আমরা এটাকে কী করে সমাধান করব? তো সেটার সমাধানের পথে আমাদেরকে দিল্লি যেতে দেয়নি। এটা সমাধান হতে পারত, মানে দিল্লি চাই নাই যে পাকিস্তানের অভ্যন্তরে আমরা এটাকে সমাধান করি। ফলে এখানে একটা ধারা গড়ে ওঠে, যারা বলে যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা আমরা চাই, এবং এই ধারাটাই বাংলাদেশে সমাজতান্ত্রিক ধারা, যাদেরকে আমি আগে বলেছি ছাত্রলীগের মধ্যে যে ধারাটা গড়ে উঠেছিল, এটা হচ্ছে সমাজতান্ত্রিক ধারা, পরবর্তীকে যেটা জাসদ আকারে হাজির হয়। তাহলে পাকিস্তানের থেকে শেখ মুজিবুর রহমান কি স্বাধীনতা চেয়েছিলেন? না, চান নাই। এটা তার বিচক্ষণতা, এটা দোষ কিছু না। তিনি চান না, যেহেতু তিনি মুসলিম লীগ করে এসেছেন, তিনি মুসলিম ধারাবাহিক তিনি বড় হয়েছেন। ফলে তিনি মনে করেছেন যে বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্যই পাকিস্তানের সঙ্গে থাকা দরকার, এটা লুজ ফেডারেশনের মধ্যে। ঠিক আছে, এটা ইউনাইটেড স্টেটস অফ পাকিস্তান হবে, বাংলাদেশ স্বাধীন, পাকিস্তানের স্বাধীন। এর সুবিধাটা কী হতো? সুবিধাটা হতো যে যদি আমরা ইকোনমিক্যালি ডেভেলপ করতে পারতাম, তাহলে পশ্চিমবাংলা আমাদের সঙ্গে যুক্ত হতো। তাহলে ইউনাইটেড স্টেট অফ পাকিস্তান নাম দেওয়া ইউনাইটেড স্টেট অফ ইন্ডিয়া, তার মধ্যে বা হিন্দুস্তান, তার মধ্যে আরও বেশ সবগুলো যুক্ত হয়ে যেত। হতো কিন্তু ভিন্ন ফেডারেল স্টেটস, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সবই স্বাধীন স্বাধীন রাষ্ট্র এবং রাজ্য, কিন্তু তারা একটা কমন একটা রাষ্ট্রের তারা অন্তর্ভুক্ত হতো। এটা ছিল মুঘল এম্পায়ারের যে মডেল, যে মুঘলরা সুলতান ছিলেন, তারাই কিন্তু হিন্দুস্তান তৈরি করেছেন। হ্যাঁ, তারা কিন্তু কোনো হিন্দুস্তান ছিল না, এটা মুঘলরা করেছে। পরবর্তীকালে আমরা আরও কী দেখেছি, আমাদের কাছে মডেল ছিল সুলতানদের মডেল ছিল।
ঠিক আছে না, হোসেন শাহের মডেল ছিল। ফলে এগুলো কিন্তু ছিল আমাদের 60 দশকে আমাদের মাঝে মধ্যে ছিল। কিন্তু এই চিন্তাগুলো তখন স্বাধীন হয়ে যাওয়ার পরে, দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে এগুলোকে অবাস্তব মনে হতো সকলের, ঠিক আছে না। কিন্তু সিরাজ আলম খানের কাছে এটা কখনো অবাস্তব ছিল না। উনি সবসময় বিশ্বাস করতেন যে একটা বৃহত্তর বাংলা একদিন একদিন করে উঠবে। এই জন্য তিনি কিন্তু 72 সংবিধানকে বা 72 বাংলাদেশকে তিনি জাগরণ বলে নেই। উনি কিন্তু বলছে তৃতীয় জাগরণ আসবে সামনে, যে তার মানে আগামী দিনে আর একটা বৃহত্তর স্বপ্ন বিপ্লবীদের আছে, যেটা আমরা এই মুহূর্তে আমরা আলোচনা করতে চাই না। হয়তো বা অনেক কথা আন্দাজ করতে পারে, যখন আমি প্রতিপক্ষ পত্রিকা বের করি বড় বাংলা বলি, তখন হয়তো বা আমরা বুঝতে পারি যে বৃহত্তর একটা কল্পনা আমাদের লাগবে। কল্পনা, এটা কোনো পরিকল্পনা, রাজনৈতিক পরিকল্পনা, কল্পনা। সাহিত্য আগে কল্পনা করে, তারপর সে রাজনীতিতে আসে। সাহিত্যের মধ্যে কল্পনা করে রাজনীতিটা বাস্তবায়িত করে। সেই কল্পনা যদি সঠিক লাগে মানুষের, উপলব্ধির সঙ্গে যেটা ঠিক করে, তখন এটা রাজনৈতিক শক্তি হয়ে দাঁড়ায়। তো এইভাবে আমরা করলাম, দেশ গেল। আমরা পরবর্তীকালে বাকশাল দেখলাম। তো বাকশালের পরে তা আমরা চলে আসি। অধিকাংশ মানুষ যেটা ভুল করে সেটা হলো জিয়াউর রহমানের পলিটিক্যাল সিগনিফিকেন্স, তার যে রাজনৈতিক তাৎপর্য, এটা তারা আলোচনা করতে চায় না। তো তার তাৎপর্যটা কি? এই প্রথম আমরা দেখলাম বাংলাদেশে সৈনিক এবং জনতার মৈত্রীর ভিত্তিতে দেশের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা। এক ঝলক দেখলাম আমরা, খালি, খুব বেশিক্ষণ দেখিনি। দেখার পরপরই আমরা জিয়াউর রহমানকে দেখলাম। জিয়াউর রহমান এসে স্বভাবতই তাকে সেনাবাহিনীর পক্ষে তিনি ছিলেন, হয়তো তিনিও খুব স্পষ্ট ছিলেন না এর রাজনৈতিক তাৎপর্য সম্পর্কে। কিন্তু যাই হোক, তিনি এই যে দিল্লির যে বিভিন্ন রকম বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ, এটাকে তিনি প্রাণপণ, এটা তিনি ঠেকাতে চেয়েছেন। ফলে জিয়াউর রহমান একই সঙ্গে আজকের যে জুলাই বিপ্লব, তারও কিন্তু পশ্চাৎভূমি, বলবো কেন এটা পশ্চাৎভূমি আছে সেটা, এটা আমাদের এডুকেশনে জানা, সৈনিকদের এডুকেশনের দ্বারা তারা এটা বুঝতে পারে যে আমি যেটা বলছি এটা ঠিকই আমি বলছি। এখন দেখেন ঘটনাটা কি ঘটেছে। জনগণের মধ্যে যে বুর্জোয়া গণতান্ত্রিক চেতনা, এই চেতনাটা 72 সালে ছিল না। 72 সালে ছিল একটা ফিউডাল সমাজতান্ত্রিক বা পশ্চাৎপদ একটা সমাজতন্ত্র বলতে একটা পশ্চাৎপদ ধারণা ছিল, প্রতিক্রিয়াশীল ধারণা ছিল। এটা আপনারা বুঝবেন যদি কমিউনিস্ট ইশতেহারের শেষ পাতায় পড়েন কার্ল মার্ক্সের। এদেরকে মার্ক্স বলতে সমাজতান্ত্রিক প্রতিক্রিয়াশীল, পেটি বুর্জোয়া প্রতিক্রিয়াশীল। ফলে আমরা ওই তখন 72 থেকে আজ পর্যন্ত আমরা একটা পেটি বুর্জোয়া প্রতিক্রিয়াশীল ইডিওলজির মধ্যে বাস করতাম, ঠিক আছে। এই পেটি বুর্জোয়া প্রতিক্রিয়াশীল ইডিওলজিটাকেই বলে বাঙালি জাতিবাদ, ঠিক আছে। এখন এই বাঙালি জাতিবাদ ক্ষমতায় কেন টিকে থাকতে পারলো খুব সিম্পল কারণ, একটা হচ্ছে ইন্ডিয়া, আর দ্বিতীয়ত ইসলাম নির্মূল অভিযানের কারণ। সেই সমাজকে দুভাগে ভাগ করে দিয়েছিল। একটা হলো কি, যারা তথাকথিত সেকুলার, আর আরেকটা হলো তারা তথাকথিত ইসলাম। এবং তাদের এই ধারাটাও কিন্তু আমরা ডিস্ট্রয় করে দিয়েছিলাম বিএনপির আমলে। করা যেত, কারণ বিএনপির মধ্যে ইতিমধ্যে বহু আমেরিকা ঢুকে গেছে, তারা তো সবটা ঠিক করা যায় না, কিন্তু হয়ে যেত যদি সময় পেত। কিন্তু তার আগেই কিন্তু ওয়ার 13 শুরু হয়ে গেছে আন্তর্জাতিকভাবে। যখনই শুরু হয়ে গেল তখনই কিন্তু বিএনপির যে কী বলা যায় মরণ ওয়ারেন্ট লেখা হয়ে গেছে একই সঙ্গে। এবং খালেদা জিয়া এটা খুব ভালো করে জানেন, আমি তাকে ব্যক্তিগতভাবে বলেছি যে এমনও হতে পারে যে তার 2 সন্তানকেও ওই সাদ্দামের সন্তানের মতন হত্যা করা হবে। এটা আমি লিখিতভাবে আছে ডকুমেন্ট। এবং আমি যা বলেছি তাই হয়েছে। হওয়ার পরে পরবর্তীতে আমরা দেখলাম যে ব্যাটলিং ব্যাগেমস তত্ত্ব শিখালো পাশ্চাত্য থেকে। সেই ব্যাটলিং ব্যাগেমসটা কি, যে বাংলাদেশের সমস্যা কলোনিয়ালিজম না, বাংলাদেশের সমস্যা ইম্পেরিয়ালিজম না, বাংলাদেশের সমস্যা কি 2টা বেগম ঝগড়া করে ছুটোছুটি করে, ফলে এটা নাকি আমাদের রাজনৈতিক সমস্যা। এটা বলে তারা একাগ্র করলো তাদেরকে সরা দেওয়ার জন্য ফর কমপ্লিটলি। তাহলে একাগ্র ছিল ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিস্টদের ইন্টারভেনশন, এবং তারা খুব সহজে করতে পেরেছে খালেদা এবং হাসিনা তাদের যে মারপিট, এই মারপিটটাকে এটাকে সামনে নিয়ে এসে এটাকে তারা করার চেষ্টা করেছে। বাংলাদেশ তারা নিজেরা একটা শাসন ব্যবস্থা কায়েম করতে পারে না, তারা সবসময় এরকম মারপিট করে। ফলে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, এই 2 বেগমকে সরাইতে হবে। কিন্তু ইতিমধ্যে আরেকটা পলিটিক্যাল ক্ষতি হয়ে গেছে। পলিটিক্যাল ক্ষতিটা কী, যেটা আমরা আশা করি আমি খালেদা জিয়াকে বোঝাতে পেরেছি কিছুটা। ইলেকশন যখন দিল
তখন যেহেতু খালেদা জিয়ার দলের মধ্যে প্রচুর ভারতীয় আছে, তাদের সঙ্গে যুক্ত লোকজন আছে চিন্তাভাবনাগুলো, এবং প্রচুর আওয়ামী লীগপন্থী লোকজনও আছে, তারা তাকে বলল ইলেকশন করেন, 1 আগস্টের পরে খেয়াল করেন, নির্বাচন করেন, আমাদের মেলা শক্তি আছে, আমরা জিতে যাব। আমার বক্তব্য ছিল সিম্পল, যে আপনার বিরুদ্ধে এম ইউ আহমেদ একটা গণ অভ্যুত্থান করেছে, এটা ইলিগাল। ফলে তারা খুব ভালো করে জানে যদি আপনি ক্ষমতায় আসেন তাদের বিচার হবে, তো তারা তো আপনাকে ক্ষমতা দেবে না, তারা যেভাবে হোক না কেন আপনাকে দমন করতে থাকবে এবং বিএনপিকে ধ্বংস করে দেবে। এটা হলো ফাউন্ডেশন নেক্সট হাসিনা রেজিমের, এটা হলো তার পলিটিক্যাল ম্যানুয়াল। ফলে সে ক্ষমতায় এসে শেখ হাসিনার প্রধান যে উদ্দেশ্য সেটাকে বিএনপিকে সম্পূর্ণ দল হিসেবে নির্মূল করা এবং অ্যালং উইথ ইট জামাতকে। তাই দীর্ঘ সময় 15 বছর আমাদেরকে মাটি কামড়ে পড়ে থাকতে হয়েছে, লোককে বোঝাতে হয়েছে। আপনি জানেন কোনো পত্রিকা কোনো টেলিভিশন আমাকে নেয়নি, এটা নেয়নি কারণ শেখ হাসিনা এবং তার যেসব এজেন্সি তারা পরিষ্কার বলছে যে কাউকে নিতে পারবেন, কিন্তু ফরাদ মাজারকে না। আমি ইতিমধ্যে তার মধ্যে কি আমরা ফরাদ মাজারের বিকল্প আছে আমাদের, তারপরে কী বিকল্প? সলিমুল্লাহ খান। তো তারা সলিমুল্লাহ খানকে নিয়ে আসে। তার এই অভিজ্ঞতা থেকে আমরা কী শিখছি, এই ভুল করে রিপিট করা যাবে না, ঠিক আছে না? খেয়াল করেন কিন্তু। আর দ্বিতীয়ত আমার যে চিরকালের যে কমিটমেন্ট, যে চিন্তার পরিবর্তন আগে আসে তারপরে বিপ্লব ঘটে। চিন্তার ক্ষেত্রে পরিবর্তন না আসলে কিন্তু বিপ্লবটা ঘটবে। তাহলে চিন্তার ক্ষেত্রে পরিবর্তনটা কী করেছি আমরা গত কয়েক দশকে? প্রথম হলো বাঙালি জাতিবাদ যে একটা ফ্যাসিস্ট ইডিওলজি, এটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। আশা করি আপনারা স্বীকার করবেন ওটা, এটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। ফলে বাঙালি জাতিবাদের যে তার ইডিওলজিক্যাল শক্তি ছিল সেই শক্তি এখন আর নাই, শুরুতে যেটা ছিল, ঠিক আছে না? বা সংবিধান একটা কোরআন শরীফ, এটাকে কিছু বদলানো যাবে না, এই যে একটা অদ্ভুত চিন্তাভাবনাগুলো আছে এগুলো কিন্তু আমরা নস্যাৎ করে দিয়েছি। ফলে ইডিওলজিক্যাল কন্ডিশন ছাড়া কিন্তু এই বিপ্লব সম্ভব ছিল না। দ্বিতীয়ত আমরা কী করেছি? দ্বিতীয়ত আমরা তথাকথিত ইসলামিস্ট বনাম সেকুলারদের যে ব্যবধান, এই বাইনারি ওয়ার অন টেরর টিকিয়ে রাখছে এবং দিল্লি টিকিয়ে রেখেছে। এটা কিন্তু দিল্লির এটা করবে, এটা কিন্তু দিল্লির ইডিওলজিক্যাল প্রচারটা এটা, যে সেকুলারিজম বনাম ইসলাম, আজকে ইসলাম বিরোধী, কালকে সেকুলারদের বিরোধী। দেখেন দিল্লির প্রচারণার ধরনটা দেখেন, যে বাংলাদেশে আজিব একটা বিএনপি জামাতের অভ্যুত্থান করতেছে, টোটাল ননসেন্স। তারা কিন্তু এটাকে ঠেকাতে হয়েছে কীভাবে আমাদেরকে? আমরা কিছুতেই বাংলাদেশের আন্দোলনকে সেকুলার বনাম ইসলামিক বিভাজন করতে রাজি না। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, আমাদের মাদ্রাসাগুলোকে বিশ্ববিদ্যালয় বানাতে হবে। ওকে, নাম্বার 1 আমরা মাদ্রাসাগুলো বিশ্ববিদ্যালয় বানাবো। কারণ মাদ্রাসা বা তথাকথিত শিক্ষা ব্যবস্থা, যখন নেপোলিয়ন বোনাপার্ট যখন ইজিপ্টে যায়, তিনি কিন্তু নিজেকে কী বললেন? তিনি বললেন আমি মুসলমান হয়ে গেছি। ইম্পেরিয়াল পাওয়ার, সে দখল করছে ক্ষমতা, সে বলছে কি আমি মুসলমান, তো কে বিশ্বাস করেন তিনি মুসলমান। এবং তারা এই যে শিক্ষা ব্যবস্থাটা একদমই হুবহু কপি করেছে এই ইসলামী মাদ্রাসা থেকে। আমরা হিস্ট্রি জানি না, হিস্ট্রি ভুলে গেছি। ফলে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার এখনকার যে রূপ, এটা একান্তই ইসলামী শিক্ষার রূপ। ইসলামের দৃষ্টিতে শিক্ষা বলতে কিন্তু রুহানি শিক্ষা বোঝায়, বাকিটাকে বলে স্কিল, দক্ষতা, ঠিক আছে? তো এই দক্ষতার শিক্ষার শ্রেষ্ঠ জায়গা যেখানে সেই দক্ষতা অর্জন করা যায়, কোথায়? কারখানায়, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়। আপনি কারখানায় গেলে কিন্তু ওখানে ছাত্ররা পড়তে পারে, এক একটা কারখানা বিশ্ববিদ্যালয় হতে পারে। ফলে এই যে সেপারেশন ফ্রম টেকনোলজিক্যাল এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট এবং সোকল থিওরি, এটা কিন্তু কারখানার থেকে গড়ে ওঠে, এটা কিন্তু সেপারেট গড়ে ওঠে না। এই সেপারেশনের পদ্ধতি ওয়েস্টার্ন, এটা আমাদের পদ্ধতি না। কিন্তু ইসলামের দৃষ্টিতে শিক্ষা বলতে এই রুহানিয়াতের শিক্ষা। আমি সহজ ভাষায় বলি, রুহানিয়াত মানে আত্মার যত্ন, আমার যত্ন, আমি এই যে লোকটা, আমি দুনিয়া আসছি আল্লাহর তরফ থেকে, এই আমিকে যত্ন করা, এই আমিকে ওই যে সম্বন্ধ যার সঙ্গে আমার নিত্য সম্বন্ধ, কার সঙ্গে নিত্য সম্বন্ধ? আল্লাহর সঙ্গে আমার নিত্য সম্বন্ধ, স্পিরিচুয়ালিটির সঙ্গে নিত্য সম্বন্ধ। আল্লাহ বাদ দেন, ঈশ্বর বলেন, ভগবান বলেন, গড বলেন, যা খুশি বলেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কাছে তিনি আল্লাহ। কেন আল্লাহ? এটা আমি আজকে ব্যাখ্যা করবো না, আজকে ব্যাখ্যা করবো। তার সঙ্গে আমরা যে নিত্য সম্বন্ধ, এই নিত্য সম্বন্ধ চর্চা করাটাকে বলে রুহানিয়াত। রাষ্ট্রের ক্ষমতাটা আমাদের
ইররিলেভেন্ট। কারণ আমরা পৃথিবী জয় করতে নামছি মক্কা বিজয়ের পরে। আমরা মক্কা বিজয়ের পরে হেরে গেছি। এসব মক্কা বিজয় আমরা করব। আমাদের মক্কা এখন ওয়াশিংটন, আমাদের মক্কা এখন ব্রাসেলস, আমাদের মক্কা এখন এই পাশ্চাত্য বিভিন্ন রকম শহর। তো আমার ভাইরা, আমি জানি যে তারা এটা বুঝেন যে তার ভাই যাকে তারা ভালোবাসেন, যে তিনি যদি থাকেন তাদেরকে সুরক্ষা নিশ্চিত করবে। বিভিন্ন রকম ষড়যন্ত্রবাদীদের ক্যাম্পেইন দ্বারা বিভ্রান্ত হবেন না। বিভ্রান্ত হলে আমরা আগাতে পারব না। আমাদের অনেক কাজ বড়, ঠিক আছে তো? তাহলে এই এতটা বছর পর আছে, 1500 বছর পরে কিন্তু আমরা জাগতেছি পৃথিবীর ইতিহাসে। মাঝখানে অল্প কিছুটা সময় আমাদের ছিল, আমাদের কিন্তু দমন করে ফেলে দিয়েছে। ইসলাম বিশ্ব ইতিহাসের অংশ, এর বাইরের কিছু না। কিন্তু এই পর্যন্ত ইউরোপীয় সভ্যতা মানে যেখান থেকে ইসলাম বাদ। তো আমরা ইউরোপকে প্রমাণ করে দেব যে আমরা এই বিশ্ব ইতিহাসের অংশ এবং তার কেন্দ্রভূমি বাংলাদেশ। এটা আমরা প্রমাণ করে দেব। কিন্তু আমাদের সহযোগিতা লাগবে। সহযোগিতা হলে আমাদের বুঝতে হবে যে আমরা কীভাবে কৌশলটা কী করে গ্রহণ করব। কৌশলটা হচ্ছে যে আমাদের এখন তাড়াহুড়া নাই। আমরা এখন চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। দুটো জিনিস পেলে আমরা খুশি। কী চাই? প্রথমে চাই ব্যক্তির স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা। এই যে কথাটা বলছি, এই স্বাধীনতা চাই। কারণ এই স্বাধীনতা থাকলে আমি আমার ভাইদের বুঝাতে পারবো, বোনদের বুঝাতে পারবো, দেশের জনগণকে বুঝাতে পারবো আমাদের আসলে আকাঙ্ক্ষাটা কী। তাদের আকাঙ্ক্ষার সঙ্গে আমার যুক্ত। আমাকে আলাদা করে ফেলতে পারলে তাহলে কিন্তু এই চিন্তাটা আমি প্রকাশ করতে পারছি না। 2 নম্বর কি? মর্যাদা, ব্যক্তির মর্যাদা। ইসলাম সাংঘাতিক মূল্য দেয় ব্যক্তির মর্যাদা নিয়ে। কেন? কারণ ইসলামে মানুষ মানে খলিফা। আপনি তাকে অপমান করতে পারবেন, শাস্তি দিতে পারবেন, অপমান করতে পারবেন। তার রূপটা কিন্তু একইভাবে আল্লাহর রূপও বটে, ঠিক আছে? আপনি সালমানকে শাস্তি দেন, আপনি আনিসুল হককে শাস্তি দেন, ইসলাম তার পক্ষে। ন্যায় বিচার করেন, ইসলাম তার পক্ষে। কিন্তু তাকে লুঙ্গি পরে দাড়ি কাটছে বলে, মোচ কাটছে, যদি তার ছবি ছড়ান আর হাসাহাসি করেন, না, আমরা এটা ইসলামের পথ না। ফলে মর্যাদা খুব ইম্পর্টেন্ট। আওয়ামী লীগে কারোর বিরুদ্ধে শাস্তি দিতে চান, অন্যায় করেছে দিতে, আপনি এখন সরকার আছে, সরকারের কাছে তুলে দিন। মব ভায়োলেন্স ইসলাম পছন্দ করেন না, কোনো প্রকার মব ভায়োলেন্স। আমি কেন ইসলামী কথাটা বলছি, এটা অন্যদের চেয়েও, সেকুলার চেয়েও আমি জানি যে আমার ইসলামের ভাইরা ভালো বুঝবেন। তারা এই প্রশিক্ষণটা পাইছেন, এটা তারা ভালো বুঝতে পারেন। কথা বলার সঙ্গে সঙ্গে বুঝবেন যে কী করে প্রতি বিপ্লবীরা সঙ্গে সঙ্গে এখান থেকে একটা ছবি ছাপায় বলবে, দেখো এখানে ইসলামী এবং জামাত এসে গেছে, এরা করতেছে সব। একটা ভুলের জন্য আপনি এই বিপদের মধ্যে পড়ে যাবেন। এই বিপদে আমরা পা দেবো না। আমরা বুঝে গেছি কি জিনিসটা। তাহলে এখনকার আমাদের কাজটা কি? আমাদের এখন একটা হচ্ছে যে আমাদের একটা হলো এখনকার একটা রণধ্বনি আছে আমার। এখন এই রণধ্বনির পর আমরা কী করতে পারি এই বিপ্লবকে বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য? 2টা দিক খেয়াল করবেন কৌশলগতভাবে। একটা হলো যে এই বিপ্লবে যা অর্জন করেছে এটাকে রক্ষা করা, এটা একটা কৌশল। আরেকটা কৌশল যে বিপ্লবকে পূর্ণাঙ্গ বিজয় দিয়ে নিয়ে যাওয়া। 2টা এক না। ফলে যে কোনো সময় কিন্তু কৌশল বদলাতে পারে আমাদের। এবং আমাদের ছেলেমেয়েরা যারা আন্দোলন করছে তাদেরকে আমরা সকলকে সামনে আনতে চাইনি আদৌ। এটা প্রয়োজন নেই, এটা ক্ষতিকর। ফলে আমরা যেটা মনে করি যে আমাদের এখনকার যে কৌশলটা হবে, এটা এখন নাগরিকদের বোঝা দরকার যে কৌশলটা হচ্ছে যা অর্জন করেছে রক্ষা করা। তা যা অর্জন করেছে রক্ষা করার জন্য বেস্ট রণধ্বনি হচ্ছে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বলে ঘোষণা দেওয়া। কারণ আন্তর্জাতিক চক্রান্ত এটাকে মোকাবেলা করার মতন কেউ বাংলাদেশে আমাদের চোখে নাই, আমরা পাইনি। যদি থাকতো তাহলে তারা কিছুতেই এই ছাত্রদের আন্দোলনকে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ঢুকিয়ে দিত না। এটা কমন সেন্সের ব্যাপার। এবং দিয়ে এই সরকারে তারা অবৈধ প্রমাণ করছে এবং তারা ভাবতেছে যে আইনিভাবে তাকে বৈধ করে নিয়ে আসবে। এটা রিস্কি। কারণ আইনটা তো বিদ্যমান কনস্টিটিউশন আইন, আপনি কী করে আনবেন? তার মানে আপনি যা কিছু করছেন অবৈধভাবে করছেন, বা আইন বদলাচ্ছেন, আইন সংস্কার করছেন। কিন্তু ইভেন আইন বদলাবার সংস্কার করার কোনো অধিকার আপনার নাই যতক্ষণ পর্যন্ত না আপনি ঘোষণা দিচ্ছেন ডক্টর ইউনূস হলো সার্বভৌম ক্ষমতা, জনগণের সার্বভৌম অভিপ্রায় তিনি প্রতিনিধি। অতএব তিনি বলছেন যে এই ওকে সরাতে হবে, এই আইন বদলাতে হবে, এটা তখন এটা বৈধ হয়ে যায়। আপনারা আদালত থেকে বললে কিন্তু এটা বৈধ হবে না। এবং এই সুযোগটা কিন্তু ইন্ডিয়া নেবে।
এবং একটা পর্যায়ে স্বার্থের যদি দ্বন্দ্ব মিলে যায় তাহলে একই সঙ্গে ইন্ডিয়া এবং ইউএস একসঙ্গে কাজ করবে। এই যে কথা আমি বললাম এটা মনে রাখবেন, এটাকে আন্তর্জাতিকভাবে মোকাবেলা করার কোনো ক্ষমতা বাংলাদেশে ভাবতেছে কেউ, এরকম কারোর চিন্তার মধ্যে আমি এটা দেখিনি। কারা ভাবতেছে এটা নিয়ে? আমাদের সঙ্গে যারা যুক্ত, প্যালেস্তাইনের যারা লয়ার, তারা দীর্ঘদিন এই ব্যাপারে তারা প্রাজ্ঞ। জাতিসংঘের আইন কী করে ব্যবহার করতে হয় এবং কী করে আন্দোলনকে এক স্তর থেকে আরেক স্তরে নিতে হয় এটা তারা জানেন। কারা ভাবতেছেন? সাউথ এশিয়ার লয়ার এটা জানেন। তারা অ্যাপারথেড থেকে তারা একটা তাদের নতুন সাউথ আফ্রিকা তারা গঠন করেছেন। কারা জানে? চিলির না জানে। তাদের কাছে আমাদের শিখতে হবে। শিখতে হলে তাদের সঙ্গে যোগাযোগ থাকতে হবে। তার এই পুরো যাদের কথা বললাম এদেরও তো একটা পুরো নেটওয়ার্ক আছে। এটা খালি স্থানীয় ঢাকা বিশ্ববিদ্যালয় নেই নাকি? তাহলে এই জায়গা থেকে কিন্তু তারা কাজ করছেন প্রত্যেকে বিভিন্ন জায়গায়। আর বিভিন্ন শক্তি তাদেরও লোক নিয়ে কাজ করছে, বিভিন্ন প্রতিবিপ্লবী শক্তি কাজ করছে সমাজে। ফলে বিপ্লবকে সফল করতে হলে এটি হলো আমাদের এখনকার রণধ্বনি। এই রণধ্বনির পেছনে আমরা কার কার সমর্থন পেতে পারি? আমরা মনে করি এই রণধ্বনির পেছনে আমি যেটা এর আগে বলছি, আমাদের যে প্রত্যেকটি ইসলামপন্থী দল এর পক্ষে থাকবে। কারণ তারা বুঝতে পারে যে আগে ক্ষমতা পাকাপোক্ত করার প্রধান কাজ, তারপরে আমরা বিভিন্ন রকম নেগোসিয়েশন, যেটা যদি গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চাই তো তাদের অধিকার স্বীকৃতি হবে। আমার মত প্রকাশের স্বাধীনতা দেখবার জন্য রক্ষা করতে পারি, তো আমি ইসলাম সময় কথা বলার স্বাধীনতা পাবো। এখন ইসলাম সময় যে ওয়াজ করার স্বাধীনতা পাচ্ছেন কি? শেখ হাসিনা জামনে করে ইসলাম বয়ান করে উঠে শুনতে স্বাধীনতা পাচ্ছেন, ঠিক আছে না? এটা তো চলবে না। আমাদের অনেক প্রাজ্ঞ ইসলামী পণ্ডিত আছেন, তাদের কথা আমরা শুনতে চাই। আমরা আমাদের অনেকগুলো প্র্যাকটিক্যাল ব্যবহারিক প্রশ্নের সমাধান তাদের কাছে আমরা চাই, আমি তাদের কাছেই চাই, তারাই করবেন। আমরা শর্তগুলো রাখতে হবে, স্পেসটা রাখতে হবে। স্পেসটা রাখতে হলে অবশ্যই আমাদের যারা আজকে এই যাদেরকে আমরা সেকুলার বলি, আমি সেকুলারটা খুব পছন্দ করি না। আমাদের সমাজে যারা এই একটা পাশ্চাত্য শিক্ষা একটা বিশেষ ধরনের ধারায় গড়ে উঠছেন, কিন্তু দেশকে আমার মতে ভালোবাসেন, দেশের জন্য অনেক কম্প্রোমাইজ করতে তারা রাজি, এইসব চিন্তাগুলো তারা সামনে এগিয়ে নিয়ে যেতে রাজি। ফলে তাদের সঙ্গে মৈত্রী কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না। এই মৈত্রী ভাঙলে কিন্তু তারা মারা পড়বে, ঠিক আছে? ওকে, তো এইটার করার পরে আমি মনে করি অন্তত আজকে এটা যেটা দিচ্ছি আপনাকে, এর পেছনে অধিকাংশ রাজনৈতিক দল এর পেছনে আছে। এই স্লোগানটা যেটা আমরা দিচ্ছি এটা আপনাদেরকে বলতে পারি। এই বিষয়ে আমি এখন এই মুহূর্তে কিছু বলতে রাজি না। তারা আছেন আমাদের সঙ্গে, আছেন বলে আপনি দেখবেন যে আমরা বিএনপির কাছেও কৃতজ্ঞ যে তাদের বিচক্ষণ নেতৃত্ব যারা এই সরকারের উপর চাপ সৃষ্টি করতে এখন আর রাজি। প্রথম তারা দুইটা ভুল হয়েছে, হতেই পারে, এটা পরিবর্তিত পরিস্থিতি তারা করেছে, ঠিক আছে? ফলে আমরা এখন এমন একটা ডক্টর ইউনূসকে কেন্দ্র করে আমরা এমন একটা সরকার তৈরি করতে যাই যে সরকারে ফ্যাসিস্ট বিরোধী প্রত্যেকটা দলের, প্রত্যেকটা শক্তি, প্রত্যেকটা গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে এবং তিনি তাদের কাছে জবাবদিহি করবেন, তাদের সঙ্গে তাদেরই প্রতিনিধি আকার নিয়ে সরকার চালাবেন, তার মন্ত্রী পরিষদ নিয়ে। এই পরিষদের ভূমিকা কী হবে? যেন কোনো মন্ত্রী পরিষদের মধ্যে কোনো দুর্নীতি হতে না পারে। ভুল লোককে যদি আমরা নিয়ে থাকি তার সম্পর্কে যথাযথ যেন তথ্য আমরা পেতে পারি, সময় লাগবে পেতে পারি। আমাদের সেনাবাহিনী যেন আমরা পুনর্গঠন করতে পারি। পুনর্গঠন মানে তাদের মধ্যে যে বীর সৈনিকরা যারা আছেন তারা যেন সময় পায়। কারণ এই পুরো সেনাবাহিনীকে তো একটা কী করা হয়েছে, একটা হাসিনার সেনাবাহিনী বানিয়ে ফেলা হয়েছে। ফলে জনগণের সেনাবাহিনী পরিবর্তন করতে সময় লাগবে। ফলে দয়া করে আমাদের সময় দিন, সময় না দিতে পারবো না এটা করতে। তাহলে এটা করার সময় লাগবে। এটা করতে কীভাবে পারবো? যদি আমরা এই ডক্টর ইউনূস, তিনি আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট এবং তিনি যাদের কাছে যাদের পরামর্শ অনুযায়ী চলবেন, আমি খুব বলছি, যাদের পরামর্শ অনুযায়ী চলবেন তারা হচ্ছেন জনগণের প্রতিনিধিরা। তাদের প্রকাশ্যে থাকার দরকার নাই, তো তারা দল হিসেবে থাকবে। ফলে কার্যত আমরা ইতিমধ্যেই আমরা সবাইকে নতুন সরকার গঠন করে ফেলতেছি। আমাদের নির্বাচন দিয়ে করবো, ওটাকে নির্বাচন করে দেওয়া আওয়ামী লীগ আইবে। এটা ভয়ঙ্কর পথ। ফলে আমাদের করতে হবে যে আমরা গণতন্ত্র কায়েম করব। এই মুহূর্তে জনগণ বলতে বোঝায় যারা ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্রবিরোধী নতুন রাষ্ট্র গঠন করার জন্য জীবন দিয়েছে, এটির জনগণ, বাকিরা জনগণ না। থিওরিটিক্যালি, কনসেপচুয়ালি, লিগালি
তারা কিন্তু জনগণের অন্তর্গত না। তারা কি জনগণের অন্তর্গত হবে না? হ্যাঁ হবেন। কখন? যখন তারা রিএডুকেটেড হবেন। সময় লাগবে, সময় লাগবে। এখন তাদেরকে তারা জনগণ অন্তর্ভুক্ত, তারা যারা জনগণের অন্তর্ভুক্ত আজকে যে এতটা বছর বিএনপি লড়াই সংগ্রাম করেছে তার যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যে একটা আদেশের মাধ্যমে আমাদের কর্মীদের বিরুদ্ধে যে সকল মামলা ঝুলে আছে, ভুয়া মামলা, ফালতু মামলা ঝুলে আছে, একটা আদেশে একদিনের মধ্যে তাদেরকে জেল থেকে বের করে আনতে চাই। এটা পারবো না যদি আমরা একটা এই যেটা বলছি আমি এটা যদি আমি করতে না পারি। আমি এটা পারবো না যদি আয়নাঘরগুলো আবিষ্কার করতে হবে আমাকে এই মুহূর্তে, কালকের মধ্যে পারেননি। আমরা খেয়াল করেন আয়নাঘর কিন্তু আপনারা কেউ কিন্তু খুঁজে বের করতে পারেন নাই। কেন পারেন না? কারণ আপনারা ডক্টর ইউনূসকে তো ক্ষমতা দেন নাই। ফলে তারা ইতিমধ্যে আয়নাঘরগুলো ভেঙে ফেলতেছে। যারা আমাদেরকে এত বছর গুম করেছে তারা দিলকে সব কিন্তু ভেঙে ফেলতেছে। যত বেশি সময় নেবেন তত বেশি ক্ষতি হবে। যত দ্রুত সিদ্ধান্ত নেবেন, আমি নিশ্চিত আমাদের দেশকে বিএনপি ভালোবাসে, আমাদেরকে জামাতে ইসলামী ভালোবাসে, প্রত্যেকটা দল যাদের কথা বলেন, ঠিক আছে, এমনকি চরমোনার প্রিন্ট, তার তো একটা ভূমিকা আছে, আমি তাকে বাদ দেবেন কী করে? এরা সকলে ভালোবাসে। তারা যখন দেখবেন যে দেশের জন্য আমাদেরকে অনেক আপোষ করতে হবে, অনেক কৌশলী হতে হবে, তারা সকলেই ভাববে না ঠিক আছে আমাদের এই সরকারই আমাদের জন্য ভালো, এই সরকারই আমাদের জন্য ভালো। তারা কি দেশকে ভালোবাসেন না? তারা কী পায়? কিন্তু যদি আপনি এমন একটা সরকার বসান যে কিন্তু সারাক্ষণ ইসলামের বিরুদ্ধে আপনি চক্রান্ত করবে, সেকুলার হলো না রে, এটা এই হলো না রে, না, এটা তো আমরা সহ্য করবো না, আমাদের জীবন তো এর জন্য দিইনি, ঠিক আছে না? ওকে, এটা ক্লিয়ার হতে হবে সকালের মধ্যে। এবং তারা যদি মনে করে যে আমরা একটা বোকা, আমরা কিছু বুঝি না আর আমরা খুব দুর্বল, না, এটা ভাবলে চলবে না। আমাদের ছেলেরা বাংলাদেশ কাউকে লাগবে না, আমাদের ছেলেরা চালা দেবে। যে আমাদের ছেলেরা, যে মেয়েরা দেখছেন তো রাস্তায় হিজাব পরে নামছে, ঠিক না, ও কিন্তু রাষ্ট্র চালাতে পারবে। ফলে ভাববেন না যে ওটাতে কি খেলে আপনার ট্রাফিক পুলিশ থামাবেন, এটা হলে ভাববে হবে না। দে আর দ্য গোয়িং টু, আমরা তাদের হাতে দিয়ে যাবো এই রাষ্ট্র। আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারটা পেরোলে এই রাষ্ট্র তাদের জন্য উপহার হবে। তখনই হবে শহীদদের জন্য, তাদের রক্তের জন্য সবচেয়ে সুন্দর কি, সবচেয়ে সুন্দর স্মৃতি। তাদের যে ঋণ, সেই ঋণ শোধ করতে পারবো যদি আমরা তরুণদের হাতে আগামী দিনের বাংলাদেশ তুলে দিতে পারি। এই সময়টা আপনারা আমাদেরকে দিতে হবে। এই জন্য বারবার বলি, তরুণ নেতৃত্বকে রক্ষা করুন, তরুণ নেতৃত্বকে রক্ষা করুন, এর বাইরে যাবেন। তরুণরা অনেক কথা বলবে, ওদের মধ্যে বিরোধ আছে, তর্ক আছে, থাকুক, করতে দিন না, করে তো কাজটা করেছে, ঠিক আছে না? তো এই হচ্ছে আমাদের দিক থেকে ব্যাপার। এখন তার যে স্ট্রাকচারাল কাঠামোগত দুর্বৃত্তি হবে, এটা আমরা চিন্তা করছি, আলোচনা করছি, লিগ্যাল ব্যাপারগুলো আলোচনা করছি। এখন এই রণধ্বনিটা তোলেন, এই রণধ্বনির পরে আমরা দেখি কী রিয়াকশানটা হয়, আমরা কতটুকু যেতে পারি। যদি আমরা যেতে পারি, আমি নিশ্চিত করতে পারি আমরা যে ধরনের সরকারটাকে আনতে চাইব, প্রত্যেকটা রাজনৈতিক দল এতে খুশি হবে। আমি কেন বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখবো এখন? আবার তার নির্বাচনে কী দরকার? কেন সে ক্ষমতা আসতে পারবে না? কিন্তু সে বিএনপি আকারে নয়, জনগণের প্রতিনিধি আকারে থাকে, ঠিক না? তার যে অবদান, সে অবদানের স্বীকৃতি তো আপনাকে লাগবে, জাতীয়ভাবে সে স্বীকৃতি লাগবে। তাদের কোনো অবদান নেই। আমি লিখেছি না, কি লিখেছি, খালেদা জিয়া সম্পর্কে লিখেছি, ঠিক আছে না? জিয়াউর রহমানের প্রিয় একটা গান, নতুন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এই যে আমাদের নতুন বাংলাদেশ করতেছি, কারণ তিনি আমাকে বলেছিলেন যে এই সংবিধান ফেলাই দিতে হবে। কেন? এটা তো আমরা বাংলাদেশের জনগণ তো এটা প্রণয়ন করেন, এটা প্রণয়ন করা হয়েছে বাইরের লোক, যাদেরকে পাকিস্তানে পাঠাচ্ছেন আমরা। তো তিনি তো কনভিন্স ছিলেন, এটা তো আমরা করি নাই। ফলে তিনি তো করার সময় পান না, তিনি করতে থাকতেন, তিনি হতেন। ফলে আজকে বিএনপিকে বুঝতে হবে, যদি আমরা ইভেন বিএনপিকেও তারও অর্জনকে আমরা সামনে আসতে চাই, তাহলে এই এখনকার আমাদের যে রণধ্বনি, ডক্টর ইউনূসকে হাতে সকল ক্ষমতা, জনগণের সার্বভৌম ক্ষমতা তার হাতে দেওয়া, এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনস্থ প্রেসিডেন্টকে হয় তিনি পদত্যাগ করবেন অথবা তাকে অপসারণ করা, নাথিং ইন বিটুইন। যদি আমরা এটা না করি, আমরা মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবো। কারণ এই জবজবা যেটাকে বলি, এটা তো সবসময় থাকবে না, আমাদের আবারও 20 বছর লাগবে এইটাকে বদলাতে। ফলে এই ভুল যেন আমরা না করি। সংবিধান মানে কি? লিখিত আইন। ইউনাইটেড কিংডমের কি কোনো লিখিত সংবিধান আছে? ওরা চলে যাবে, এটা তো নাই। তো ইংরেজিতে কোনো আইন নেই, তোরা কী করে চলে? ওদের কোনো সংবিধান নেই।
তো আমাদের জনগণকে ভুল বোঝানো হয়েছে এদের মধ্যে, লিখিত রাখবে সব বুয়াগুলো, দরকার পড়ে না। তাহলে আমি এর আগে আমার দেখবেন এই বারবারই বলে আসছি, এটাকে ন্যাচারাল আইনের জায়গায় যাবার পদ্ধতি সহজ। ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নিন বা ঘোষণা দেবার আগে, ম্যাটার করে না, ঘোষণা দিলে যথেষ্ট, দেবার আগে তিনি বলবেন যে এখন যেভাবে চলছে রাষ্ট্র তেমনি করে চলবে, শুধু আমাদেরকে যে সকল আইন, বাংলাদেশের যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকার সনদ বা ঘোষণা বা আইনের বিরোধী, ওগুলো বাতিল হয়ে যায়, বাস এক লাইনে খতম। আইন তো আছে, আইন নিতে পারবেন না। লিখিত আইন কি আছে? হ্যাঁ আছে, ওই তো সংস্কৃত আছে আন্তর্জাতিকভাবে, তো লিখিত নেই কে বলে? তাহলে তাকে আমাদের বাংলাদেশে উপযোগিত করতে হবে, বাংলাদেশের ভাষায় সহজ করে লিখতে হবে, এগুলোর সময় ঠিক আছে। কিন্তু তারও আগে গুরুত্বপূর্ণ জনগণকে বুঝাইতে হবে তোমার অভিপ্রায়টা কী, সে কেমনি করে তার কথাটা বলতে দেয়। যেমন সে যদি বলে রাষ্ট্র জীবন এবং জীবিকা হরণ করবার বা জীবন ও জীবিকার ক্ষতি করবার কোনো অধিকার নেই, এটা সে তার সংবিধানে চায়। এক কথা বহু কথা বলা হয়, লাইন কিন্তু একটা। ফলে এই সংবিধান হবে 16 পাতা, এর বেশি হবে না। এই 16 পাতা সাধারণ লোকে বুঝতে হবে, এই উকিলদের ভাষা হলে হবে না। তাহলে এই যে রণধ্বনি, এই রণধ্বনির পেছনে তারা এই চিন্তাগুলো আছে। আচ্ছা, আর কি করে যারা এতটা বছর নির্যাতিত হয়েছে দলগুলো, তারা যেন জনগণের অংশ হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন পর্যায়টা তারা পার করে দিতে পারেন, তাদেরকে ছাড়া তো আমরা পারবো না। তাদেরকে ক্ষমতার বাইরে কেন আপনি রাখবেন? ইউনূসকে তো আমরা আনছি তাদেরকে ক্ষমতার বাইরে রাখার জন্য না, আরেকটা নির্বাচন দিয়ে, একটা নির্বাচন দেওয়া তারপর আসো না, তাদেরকে আমরা এখনই ক্ষমতায় চাই। কী করে চাইব? তার ফর্মুলা আছে আমাদের। রাষ্ট্রের দুটো দিক আছে, একটা তার প্রশাসনিক দিক, এই প্রশাসনিক দিকটা আমরা বলি করি সরকার। ফলে এখন যারা আছেন এরা মন্ত্রী হলো সরকার, ক্ষমতা না, কিন্তু ক্ষমতা কিন্তু শেখ হাসিনার কাছে ছিল, ঠিক না? ঠিক না? তাহলে এখন এই জনগণের ক্ষমতা জনগণের কাছে থাকতে হবে, এখানে তো কোনো নেগোসিয়েশন চলবে না। তা জনগণের ক্ষমতা জনগণের থাকার একটা নিয়ম আছে, একটা আইনি নিয়ম আছে। সে আইনি নিয়মটা হলো কি, যে যারা এই প্রেসিডেন্টকে পরামর্শ দেবেন, এটাকে যে কোনো নাম দিতে পারে, কিছু আসা যায় না, আমাদের একটা নাম আছে, আমি এখন বলতে চাইছি না। যারা দেবেন প্রেসিডেন্ট, তাদের পরামর্শ অনুযায়ী কাজ করেন, তারা জনগণের ক্ষমতায় কার্যকর। বোঝা গেল? হ্যাঁ, জনগণই ক্ষমতায় আছে, জনগণই কিন্তু এখন ক্ষমতায় নেই তা না, কিন্তু না, আরেকটা নির্বাচন হতে কোনো দরকার নেই, এটা হলো গভর্নেন্স। তাহলে ডক্টর ইউনূস হলো ইউনিটি অফ গভর্নেন্স অ্যান্ড ইউনিটি অফ পাওয়ার, ক্ষমতা এবং গভর্নেন্সের তিনি হলেন ঐক্য জায়গাটা এখানে, এটা হলো সন্ধিক্ষণের জায়গা। এইটা আমাদেরকে আপনারা একটু সফল হতে দেন। এই সফল হতে দিলে আপনারা দেখবেন যে আমরা অত্যন্ত ভালোভাবে, এভরিবডি উইল পার্টিসিপেট, আমরা যে আগের মতন দেশ চালাবো না। এবং আমি মনে করি না যে প্রশাসনে 40 বছরের অধিক বা ইভেন 50 বছরের অধিক যারা আছে, তাদেরকে সম্মানের সহিত বিদায় দিয়ে আমাদের তরুণদেরকে বসাতে হবে, তারা দেশটা চালাবে, প্রশাসনিক দিক তারা চালাবে। আর তাদেরকে আমরা রক্ষা করব আমরা যারা পেছনে থাকবো, ক্ষমতাটা দিয়ে বাবা যেমনকে রক্ষা করে ছেলেদের, আমরা হাত বাড়িতে রক্ষা করবো। দে উইল ডু, তারা বিপদ যখন করেছে বাংলাদেশকে তারা আগে নিয়ে চললো, এটা দৈনন্দিন হিসেবে ব্যাপারে সব আমাদের করে। ফলে এই পার্থক্যটা মনে রাখলে কিন্তু আপনারা বুঝবেন যে আমরা কী কৌশলটা, কী স্টেপটা আমরা নিই। গণ অভ্যুত্থানের যিনি আসলেন, যাকে আমরা নির্বাচিত করেছি, তিনি তো নির্বাচিত সরকার। ভুল করে কি, তারা মনে করি নির্বাচিত মানে ভোট দিয়ে নির্বাচিত। আরে ভোট তো চোর ডাকাতে আসে, ভোটে কারা আসে? চোররা আসে আর ডাকাতরা আসে। আর গণ অভ্যুত্থানের মাধ্যমে কী আসে? জনগণ নির্বাচিত করে। তাহলে জনগণই তো ডক্টর ইউনূসকে নির্বাচিত করেছে, নির্বাচিত ইনভার্টেড কমা, তিনি কিন্তু নির্বাচিত সরকার। এই বিভ্রান্তিতে ভুগবেন না। আপনার রক্তের উপর দাঁড়িয়ে ডক্টর ইউনূস আছেন। আজকে সাঈদ কি মুগ্ধ, এদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের 500 কি 1000 মানুষের আত্মাহুতির মধ্যে এই সরকার এসেছে। কেমন? ফলে আমি এই যে জনগণের যে ক্ষমতা, গণক্ষমতা বলি আমরা এটা, বা জনগণের সার্বভৌম ক্ষমতা বলি,
এটা আমি কেন দেব শেখ হাসিনার প্রেসিডেন্টের হাতে? এটা তো সিম্পল যুক্তি। দ্বিতীয় যুক্তিটা হচ্ছে যে তারা বলে যে নির্বাচিত লাগবে। তো এটা তো নির্বাচিত রে ভাই। আচ্ছা, নির্বাচন যদি ধরেন ঠিক আছে, খুব ভালো একটা নির্বাচিত, তবু তো সে নির্বাচন হবে কি সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু। তার সংখ্যালঘু আসবে না, সংখ্যাগরিষ্ঠ আসবে। আর এখনকার নির্বাচিত কি, সে সকলের সরকার। এতে ওই নির্বাচন হচ্ছে অধিক নির্বাচিত, এতে এই নির্বাচন হচ্ছে অধিক নির্বাচিত। আর কি নির্বাচন চান? তাহলে যারা নির্বাচনের কথা বলতেছে বোঝা গেল এটা প্রতি বিপ্লবী, বিপ্লবকে ধ্বংস করতে চায়, জনগণের কাছ থেকে ক্ষমতা নিয়ে যেতে চায়। আমি মনে করি যদি আপনারা আমাদেরকে সমর্থন করেন, এটা আমরা করতে পারবো। যদি আপনারা এই রণধ্বনিটা আপনারা তুলে আনেন, তাহলে কিন্তু আমরা পারবো। কারণ রণধ্বনি পিপলের কাছ থেকে আসতে হবে, পিপলকে এডুকেট করতে হবে। পিপলকে এডুকেট না করলে জনগণকে কিন্তু তারা প্রতিক্রিয়াশীল কাউন্টার কুর জন্য তারা তৈরি করে ফেলাবে ক্যাম্পেইন দ্বারা, যেটা তৈরি করতেছে এখন, যে শেখ হাসিনা এখনও বৈধ সরকার। ফলে ব্যাপারটা দুই পাশে চলবে। একটা হচ্ছে লিগাল কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল, আর একটা হচ্ছে পপুলার এডুকেশন। আর পপুলার এডুকেশন ছাড়া আমি কিছু করতে পারবেন না। এটা তো গণ অভ্যুত্থান। ফলে গণ অভ্যুত্থানকে যদি আপনি একটা সত্যিকারের অর্থে বিপ্লবী চরিত্র দিতে চান, তাহলে জনগণকে তো বিপ্লবী বানাতে হবে। এটা তো কু না। এটা কি কু? এটা তো কু তো না, এটা গণ অভ্যুত্থান, এটা তো কু দিতে না। ডক্টর ইউনূস এখন ছোট্ট একটা গ্রুপ নিয়ে ক্ষমতা দখল করেননি, তিনি জনগণের পক্ষে ক্ষমতা দখল করেছেন। তাহলে এই ধারণাগুলো দ্রুত বেগে জনগণকে এডুকেট করা, বিভিন্ন জায়গায় মিটিং মিছিলের দ্বারা, যেটা আমি এখন আপনাদের করছি, দ্বারা পরিষ্কার করাটা খুব ইম্পর্টেন্ট, এবং প্রতি বিপ্লবকে রুখে দেওয়া প্রত্যেকটা স্তরে স্তরে। এটা হচ্ছে এখনকার আমাদের কাজ। এই কাজটা করলে কিন্তু আমরা যখনই ওই জায়গায় পৌঁছে যাব, আমি শিওর নিশ্চিত। কারণ বিএনপিকে তার যে হিস্সা এই অভ্যুত্থানে, এই হিস্সা তাকে বুঝা দিতে হবে, পরিষ্কার থাকতে হবে। আজকে জামাত ইসলামী তো চায় না সে কোনো হিস্সা, সে ভিন্ন ধরনের দল, কিন্তু তার তো একটা হিস্সা আছে, তাকে বুঝিয়ে দিতে হবে। এটা খালি ছাত্ররা করেছে এটা ঠিক নয়, ঠিক আছে? বিএনপির অবদান আছে, ঠিক আছে, সব অর্থে অবদান আছে। তাহলে আমরা কী করে এটা করবো, হিস্সাটা আমি বুঝা দিব কী করে, এমনভাবে করবো যাতে বিপ্লবটা রক্ষা করা যাবে। কিন্তু বিএনপিকে ক্ষমতা এখনই আনতে হবে। তার মানে কি? বিএনপির দল আকারে না, বিএনপির দল আকারে আসছে না, জনগণের অংশ আকারে আসছে। দেয়ার ইজ এ ডিফারেন্ট। বিএনপি যদি একটা দলীয় সরকার প্রতিষ্ঠা করতে চায়, ছাত্রটা গ্রহণ করবে না, তরুণরা এটা গ্রহণ করবে না, প্রতি বিপ্লব হয়ে যাবে। আর বিএনপি যদি আমাদের প্রস্তাব গ্রহণ করে যে জনগণের প্রতিনিধি হিসেবে দে শুড বি দ্য পার্ট অফ দ্য পাওয়ার। স্টেটের এই যে দুটো দিক আছে, একটা হলো তার প্রশাসনিক দিক, একটা তার ক্ষমতার দিক। ক্ষমতার দিকটা আমরা জনগণ দেখব, জনগণের পক্ষে। সেখানের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল থাকবে, তাদের প্রতিনিধি থাকবে, তাদের বাইরে আসার দরকার নেই, তারা সমর্থন দিলেই হলো, ঠিক আছে না? আর প্রশাসনটা চালাবে, আমরা কি শুধু দেয় না, আগামী দিনে যেন কোনো দুর্নীতি না হতে পারে, টাকা পয়সা লুট না হতে পারে। প্রত্যেকটা মন্ত্রণালয় প্রেসিডেন্টের কাছে জবাবদিহি করবে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপর নজরদারি রাখবে যারা পেছনে আসে ক্ষমতায়, যারা গণক্ষমতার, এটারও তাদের দায়িত্ব। কথা বুঝে গেলেন? ফলে ডক্টর ইউনূস হবেন কি প্রশাসন এবং ক্ষমতা, এই দুই সন্ধিক্ষণ, ইউনিটি, এটাকে বলে স্টেট।